আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি ডব্লিউবিসি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের অপশনাল পেপার নিয়ে। আমরা সবাই বিভ্রান্তে ভুগি কি অপশনাল সাবজেক্ট নেব। অনেকে আছে যে প্রলোভনের দিকে ছোটে, প্রলোভন বলতে কারণ ভাবে কি যে নাম্বার বেশি উঠবে, স্কোরিং সাবজেক্ট আছে, এই দিকে চিন্তা ভাবনা করে অনেকে অপশনাল সাবজেক্ট নিয়ে থাকে। অনেকে আবার বড় দাদা দিদি বা টপারদের কথা শুনে অপশনাল সাবজেক্ট কিছু নিয়ে থাকে। এবং আমি মনে করি যে অপশনাল সাবজেক্ট এইভাবে নির্ণয় করা কখনো উচিত না। অপশনাল সাবজেক্ট সবসময়ের জন্য নির্ণয় করতে হয় কি হিসাবে তুমি মানে কোন সাবজেক্টটা পড়তে ইন্টারেস্ট আছো এবং সেই সাবজেক্টটা পড়ে তুমি কতটা নিজের থেকে লিখতে পারছো, আয়ত্ত করতে পারছো, সেটা সবসময় ফলো করা উচিত। তাতে কি হবে, তুমি দু চার ভাবে নিজের থেকে লিখতেই না পারো, তাহলে স্কোরিং দিয়ে আর আমার কথা হচ্ছে টপারটা নিয়েছে এত নাম্বার পেয়েছে, ও পেয়েছে, তুমি পাবে না, তোমার মেরিট তার মেরিট কখনো সমান নয়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আমাদের ক্ষমতা বুঝে আমরা, তুমি তাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, দুটো তিনটে চারটে সাবজেক্ট তুমি চয়েস করলে তোমার কমফোর্টেবল জোন থেকে, এবং সেইগুলো দু তিন সাবজেক্ট তুমি মানে ভালো করে ঘাটাঘাটি করো, করে যেটা তোমার সুবিধা হবে তুমি সেটা করতে মানে নিতে পারো। আজকে আমি তোমাদের কি করবো, অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা সবাই দেখি ছোটে, মানে বিসিএস যারা পড়ে তারা মোস্ট অফ অ্যানথ্রোপোলজি, সোসিওলজি আর সাইকোলজি, এই তিনটে সাবজেক্টের উপর প্রবণতা খুব মানুষের বেশি এবং তারা এইদিকে ছোটে। তার একটাই কারণ, যেহেতু তারা মনে করে এই সাবজেক্টে খুব স্কোরিং সাবজেক্ট, আর বহু টপার এই সাবজেক্ট নিয়ে তারা A1 গেজেটেড বা বি গ্রুপে বা এ গ্রুপে সার্ভিস তারা পেয়ে থাকছে, এবং আমাদের মাথায় ঢুকে যায় এই সাবজেক্টগুলো নিলে ভালো হয়। এবং আমি বলি এই সমস্ত সব ভাবনা ভুলে গিয়ে তুমি যেটা ভালোবাসো তুমি সেটাও নাও। তথাপি আমি আজকে তোমাদের অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা জিনিসটা কি এবং তার নাম্বার ডাব্লিউসি কিভাবে ডিভিশন করা হয়েছে, কতটা সিলেবাস আছে, খুঁটিনাটি আলোচনা করবো। কেউ যদি মনে করে আমি অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা নেব, তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে অ্যানথ্রোপোলজি বা তোমরা যারা ক্লাস করছো আজকে তারা ক্লাসের মাধ্যমে বুঝতে পারবে যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা তুমি নেবে কি নেবে না। ঠিক আছে, আগে আসি অ্যানথ্রোপোলজি। ঠিক আছে, সাবজেক্টটার ডাব্লিউবিসিএস এ কি আছে। দেখো, এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা অনেকের কাছে নতুন, আবার অনেকে আছে যে সাবজেক্টটার সঙ্গে পরিচিত, ক্লাস 11-12 হয়তো অনেকে সাবজেক্ট নিয়ে থাকে এবং তখন আমরা শুনে থাকি যে অনেক নাম্বার উঠে থাকে। এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটার সিলেবাস যেটা আছে, অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে যেটা আছে সেটা, আর দুই একটা সাবজেক্ট আমরা দেখি যেটা মাস্টার্সের যে একটা মানে তোমার টপিক আছে যেগুলোকে দেওয়া হয়েছে, কিন্তু মোস্ট অফ এরিয়াটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এরিয়ার উপর তুলে ধরা হয়। ক্লিয়ার করতে পেরেছি? এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা যদি ডাব্লিউবিসিএস দেখি, মানে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেডে এই সাবজেক্টটা কিরকম নাম্বার ডিভিশন করেছে। এখানে টোটাল ডাব্লিউবিসিএস এ অপশনাল পেপারে 400 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই 400 নম্বরকে দুটো পেপারে ভাগ করা হয়ে থাকে, একটা পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। ঠিক আছে, পেপার 2, পেপার 1 এও নাম্বার ধার্য করা হয়ে থাকে 100 নম্বর। আমি পরের সাবজেক্টটা বলে থাকি, নাম্বারটা বলে, সরি 200 নম্বর। 200 নম্বর পেপার 1 আর পেপার 2 তেও 200 নম্বর করা আছে। এটা প্যাটার্নটা কিভাবে করেছে, এই পেপার 1 এ যেটা করেছে, এখানে তিনটে গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, তিনটে গ্রুপ। আর এর পেপার বি 2 তে গিয়ে করেছে গ্রুপ এ আর হচ্ছে গ্রুপ বি। এইখানে কি করা হয়েছে, এখানে টোটাল এখানে তিনটে কোশ্চেন লিখতে হবে, এক একটা কোশ্চেনের মান 30 করে, এটাও তাই তিনটে লিখতে হবে 30 করে, এবং এখানে হচ্ছে দুটো লিখতে হবে 10 করে। ঠিক আছে, তাহলে এখানে 90 90 180 আর 20 হচ্ছে টোটাল 200। এবার এই যে 30টা তুমি দেখছো, 30 মানে একটা কোশ্চেন দিয়ে তোমাকে 30 লিখতে বলবে না, এই 30টা তোমাকে 5 5 করে দিতে পারে, 5 প্লাস 2 প্লাস 3 করে দিতে পারে, অথবা 10 10 করে দিতে পারে, বা 8 প্লাস 2 বার প্লাস 5, এইভাবে তোমাকে একটা কোশ্চেন মানে ভেঙে ভেঙে খন্ড খন্ড করে দেবে। সেম ওয়েতে যদি এখানে দেখি, এখানে এক একটা কোশ্চেনের 3টে কোশ্চেন লিখতে হবে, 40 করে নাম্বার ধার্য করা হয়েছে, তাহলে এখানে পাচ্ছি 120। আর এইখানে দুটো কোশ্চেন লিখতে হয় 40 করে, এবং হচ্ছে এখানে হচ্ছে 80, এখানে হচ্ছে টোটাল হচ্ছে 200। তাহলে টোটাল বি পার্ট 2 তে আমাদের 3 আর 2 5টা কোশ্চেন লিখতে হচ্ছে। ঠিক আছে, আর যদি এখানে দেখি, এইখানে আমাদের টোটাল হচ্ছে 3 3 6 দিয়ে 8টা কোশ্চেন লিখতে হচ্ছে। ঠিক আছে, টোটাল এখানে 8টা কোশ্চেন লিখতে হচ্ছে, আর এখানে টোটাল কোশ্চেন থাকছে 5টা। অবশ্যই এখানে তোমাকে তিনটে লিখতে দেবে না, 4টে দিয়ে দেয়, এনি 3 লেখা থাকে, এখানে যেমন 3টে দিয়ে থাকে, এনি 2 লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর 400 নম্বর পেপার 1, এবং পেপার 2 তে এই নাম্বারটা ডিভিশন করা হয়েছে। তোমরা এটা লিখে নিতে পারো। এরপর আমরা দেখবো সিলেবাসটা কি আছে, তারপরে সাবজেক্ট জানার চেষ্টা করবো। দেখো, সিলেবাসটা তোমাদের আমি গ্রুপে দিয়েছি,
ঠিক আছে, তোমরা এটা লিখে নাও। দেখো পেপার 1 এর সিলেবাসে কি রয়েছে দেখো, ইন্ট্রোডাকশন অফ অ্যানথ্রোপোলজি, ঠিক আছে। তারপর দেখো হিউম্যান এভলিউশন রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে হিউম্যান জেনেটিক রয়েছে, তারপরে হিউম্যান দেখো ভ্যারিয়েশন রয়েছে। এবার প্রত্যেক কটা দেখো পেপার 1 এ সব সিলেবাস টোটালটা রয়েছে, ঠিক আছে। আর পেপার 2 তে দেখো, পেপার 2 তে দিয়েছি দেখো হিস্ট্রি অফ এন্ড ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি ইন ইন্ডিয়া, এভলিউশন অফ ইন্ডিয়া, কালচার অ্যান্ড সিভিলাইজেশন, ডেমোগ্রাফি, ঠিক আছে। তারপরে অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ টু ইন্ডিয়ান সিভিলাইজেশন। এইভাবে পেপার 2 তে টোটাল দিয়ে সাবজেক্টগুলো ভাগ করা হয়েছে। যারা আমার এই ভিডিও দেখছো তারা যদি মনে করে সিলেবাসটা পেতে চাও তাহলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি কারে চলে যাবে, ওখানে তোমাদের এই সিলেবাসটা টোটাল ডিটেলস রয়েছে, কেমন। এরপর দেখো আমি কি করেছি, এই টোটাল যে এতগুলো চ্যাপ্টার তোমরা দেখছো আমি এটাকে সংক্ষেপে তোমাদের জন্য আমি চেষ্টা করেছি এটা 20 বা 15টার মধ্যে চ্যাপ্টারের মধ্যে আনার জন্য চেষ্টা করি, দুটো পেপারকে মিলিয়ে, এবং সেটা আমি বাংলায় তোমাদের জন্য সুবিধার্থে দিয়েছি। এবং তোমরা এটা দেখো প্রত্যেকটা বাংলায় লেখা রয়েছে। তাহলে এইখানে আমি তোমাদের আজকে কি করবো, সিলেবাসটা দেখা হলো তোমাদের, এই সিলেবাসে তোমাদের কোশ্চেনগুলোকে পড়তে হবে, কেমন। এবার আমরা আসি যে এই অ্যানথ্রোপোলজির যে জিনিসটা কি জিনিসটা জানার জন্য, এবং এর মধ্য দিয়ে থেকে একটা চ্যাপ্টার, আর অ্যানথ্রোপোলজিকে জানতে গেলে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা বুঝলাম। এই অ্যানথ্রোপোলজি শব্দের উদ্ভবটা মানে ডেফিনেশন জানতে পারি, আর এই অ্যানথ্রোপোলজি কিভাবে এটাকে ব্রাঞ্চ মানে এই যে শাখাগুলো কিভাবে ভাগ করা হয়েছে সেটা যদি জানতে পারি, আমার মনে হয় ওভারঅল সিলেবাসটাকে একটা মানে স্ট্রাকচারটা জানতে পারবে, তার একটা ব্রিফ ডিসক্রিপশন তোমরা জানতে পারবে, সত্যি সংক্ষেপে কিভাবে সিলেবাসটা কভার সেটা বুঝতে পারবে। আর এর ডেফিনেশন এবং এর ক্লাসিফিকেশনের উপর বেস করেই কিন্তু এই চ্যাপ্টারগুলো ভাগ হয়েছে, আর কিছুই নয়। সাবজেক্টটা সোজা আছে। দেখো আগে দেখি অ্যানথ্রোপোলজি, এই অ্যানথ্রোপোলজি শব্দটা যদি বলো কে প্রথম এটাকে ওয়ার্ডটা কয়েন করেছে, মানে ওয়ার্ডটা প্রথম দিয়েছিল আমাদের অ্যারিস্টটল, এই একটা জিনিস জানতে পারলাম। দেখো এখন অপশনাল পেপারে শর্ট কোশ্চেন দিয়েছে, মানে এইটা একটা খুব ভালো জিনিস যে এই অপশনাল পেপারে শর্ট কোশ্চেন আসছে, এবং সেক্ষেত্রে এখানে নাম্বার কিন্তু টেস্ট করি, কারণ শর্ট কোশ্চেন মানে আমি নাম্বার পাবো, এখানে শর্ট কোশ্চেন আছে, ঠিক আছে। এবং শর্ট কোশ্চেন মানে বড কোশ্চেনের মধ্যে দিয়ে ডেফিনেশন কে কি বলেছে এইভাবে দিয়ে যাচ্ছে। তাহলে এই অ্যানথ্রোপোলজি শব্দটা আমরা দেখলাম যে কে করেছে, এই অ্যানথ্রোপোলজি শব্দটা করেছে হচ্ছে অ্যারিস্টটল, ওয়ার্ডটা করেছে। এবং অ্যানথ্রোপোলজি অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড নয়, এটা হচ্ছে একটা গ্রিক শব্দ, একটা গ্রিক শব্দ, এবং এই দুটো শব্দের সমন্বয় এই শব্দটা গঠিত। কিভাবে হয়েছে দেখো, প্রথমে একটা শব্দ আছে অ্যানথ্রোপস, অ্যানথ্রোপস, এই যে শব্দ কথাটার অর্থ হচ্ছে মানব, এর সঙ্গে যুক্ত হয়েছে লোগস, যার কথার অর্থ হচ্ছে আলোচনা, এবং ইজিক্যাল টু হয়েছে অ্যানথ্রোপোলজি, যার এই কথার অর্থ হচ্ছে নৃবিজ্ঞান। অর্থাৎ যে শাখায় মানবের খুঁটিনাটি বুঝলাম না, নয়ডি, এটা দেখো তাহলে কি বললাম, যে যে শাখায় আমাদের মানুষের মানব আর আলোচনা মানে কি মানুষের সম্পর্কে, অর্থাৎ মানুষের বিভিন্ন রকম খুঁটিনাটি, তার ব্যবহার, আলাপ আচরণ, তার স্বভাব চরিত্র, এবং সে কিভাবে কোথা থেকে কিভাবে উদ্ভব হচ্ছে, এই টোটাল বিস্তারিত আলোচনাটাই হচ্ছে অ্যানথ্রোপোলজি। এটা আমরা যদি প্রথম দেখি একটু, যদি এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা প্রাচীনের দিকেও ছিল। দেখো যদি আমরা দেখি ঐতিহাসিক হেরোডোটাস নাম আমরা শুনেছি, উনি তার হিস্ট্রির যে বইটা লিখেছিলেন সেখানে মানব সমাজের প্রত্যেকটা জিনিস উনি ডেসক্রিপশন আলোচনা করেছিলেন, এবং নিজে বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন, এবং সেই দেশে বিভিন্ন মানুষের ব্যবহার কালচার তিনি তার বইতে ধরেছিলেন। তথাপি কিন্তু ওই বই লেখা সত্ত্বেও কিন্তু অ্যানথ্রোপোলজি তার একটা স্বতন্ত্র বজায় রেখেছে, এটা আলাদা সাবজেক্ট হয়েছে। কি করে হয়েছে যদি আমরা একটু ভালো করে দেখি, যে কলম্বাস যখন ইউরোপকে দেখিয়েছিল কিভাবে বিভিন্ন দেশে যাওয়া যেতে পারে, এবং কলম্বাসের হাত ধরে ইউরোপ বণিকেরা কি করেছিল বিভিন্ন দেশে ছুটেছিল তাদের বাণিজ্য ব্যবসা বাণিজ্য করার জন্য, এবং তাদের হাত ধরে বিভিন্ন মিশনারিরাও এসেছিল বিভিন্ন দেশে তাদের ধর্ম প্রচার করার জন্য। এরপর কি হচ্ছে, একটা দেশের মানুষ আর একটা দেশে যখন যাচ্ছে, তাদের সেখানে ব্যবসা বাণিজ্য, তাদের কালচার জানছে, মানে সংস্কৃতি জানছে, তাদের স্বভাব চরিত্র, রীতি নীতি, ধর্মীয়, ঠিক আছে, এবং মানুষের কালার, মানুষের দেখার, কোনো দেশে মানুষ এরকম দেখতে, কোনো জাতি গোষ্ঠী মানুষ এরকম দেখতে, তাদের বিবাহ প্রথা, তাদের বিভিন্ন মানে কি বলবো, যে সামাজিক যে কালচারটা আছে, সোশ্যাল যে কালচার সম্পূর্ণ আলাদা।
এবং একের অপরের মধ্যে জানতে গিয়ে কি হয়েছিল, একের অপরের মধ্যে পরিবর্তন হয়েছে। এরপরে বিভিন্ন যারা পরিচালক রয়েছে তারা একটা দেশ থেকে একটা দেশে, যদি এরা কি হয়েছিল উইথাউট পলিটিক্যাল রিজন, এক কথায় বলতে পারেন যদি চাই তাহলে কোন রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই যারা প্রথম দিকে একটা পর একটা দেশে ঘুরেছিল কি করতে, তাদের কৌতূহল অর্থাৎ তাদের কিউরিয়াসিটি তাদেরকে নিয়ে গেছিল যে একটা মানুষকে জানার জন্য, মানে একটা মানুষ গোষ্ঠীকে বা একটা দেশের বা একটা এরিয়ার কালচারকে জানার জন্য। এইভাবে একের অপরের মধ্যে যে সমন্বয় ঘটেছে এবং একের অপরের মধ্যে যে এক্সচেঞ্জ ঘটেছে, সেই টোটাল বিস্তারিত আলোচনাটাই আমাদের অ্যানথ্রোপোলজি। যদি দেখি ব্রিটিশ এটা প্রথম একটা উপভোগ করেছিলেন এবং আমাদের বর্তমানে ভারতে অ্যানথ্রোপোলজি সাবজেক্টের মিশনারিদের প্রচুর একটা অবদান রয়েছে, ঠিক আছে। আর ব্রিটিশের উদ্ভব কেন করেছিল, কারণ ওরা বিভিন্ন দেশে গিয়ে তাদের কলোনি তৈরি করেছিল, তাদের বাফার জোন তৈরি করেছিল, একে অপরকে জানার জন্য, তারা তাদের ভাষা জানার জন্য, তাদের রীতিনীতি জানার জন্য তারা সেদিকে ছুটেছিল। এর মধ্য দিয়ে তাদের হাত ধরে কিন্তু এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়েছে, তাদের হাত ধরে আমরা বলতে পারি। এই অ্যানথ্রোপোলজি লক্ষ্যটা কি, সাবজেক্টটা তৈরি করার লক্ষ্য তো আছে, পরীক্ষাও কিন্তু দেয়। এই যে ডেফিনেশন তোমাদের যেটা বললাম, এই ডেফিনেশনটা কিন্তু পরীক্ষা দেয়। শুধু তাই নয়, এই অ্যানথ্রোপোলজি যেটা বললাম এটা একটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা কিন্তু বিভিন্ন বিজ্ঞানীদের মতে, মানে যারা এটা নিয়ে কালচার করেছে তাদের মধ্যে, মানে একটা উল্লেখজনক যদি সায়েন্টিস্টের নাম বলি, এল, ঠিক আছে, ওয়েবার, ইনি একজন বিখ্যাত, ইনি কিন্তু এর ডেফিনেশনটা আলাদা দিয়েছিলেন। ইনি বলছেন যে নৃবিজ্ঞান হলো এমন একটা গোষ্ঠীভুক্ত মানবের ব্যবহার, তারপরে হচ্ছে আচার আচরণ মধ্য দিয়ে যে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে নৃবিজ্ঞান, এটা এনার মতে। এছাড়া আর একটা উল্লেখযোগ্য বিজ্ঞানীকে যদি আসি আমরা, যার নাম হচ্ছে হার্টস্কোভিটজ। ইনি কি বলেছিলেন, এনার ডেফিনেশন ছিল, ইনি বলছেন মানুষের যে কর্মধারা, অর্থাৎ মানুষ যে তার যে কাজের মধ্য দিয়ে, তার বিভিন্ন অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপের মধ্য দিয়ে যে কিছু উঠে আসছে, সেইগুলোকে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে নৃবিজ্ঞানের প্রধান কাজ, বা এটাকে নৃবিজ্ঞান বলা হয়। তাহলে এছাড়া আরো অনেক বিজ্ঞানী আছে, ঠিক আছে, তাদের সে সমস্ত এদের থিওরি থেকে আমরা একটা কথায় আসতে পারলাম যে মানবের সমাজের প্রত্যেকটা কিছু নিজের বিস্তারিত আলোচনা, তার বিভিন্ন স্বভাব চরিত্র, তাদের বিভিন্ন রীতিনীতি, শুধু তাই নয়, আর মানে মানুষ আগে কেমন ছিল সেখান থেকে আজকে মানুষ কেমন পরিণত হলো, তার যে ফিজিক্যাল যে চেঞ্জেস, এই টোটালটা নিয়ে যে শাখা বা যে বিদ্যা আলোচনা করা হয় সেই বিদ্যাকে আমরা অ্যানথ্রোপোলজি বলতে পারি। তাহলে এটা আমাদের অনেকটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে, আমরা না পড়লেও ছোটবেলায় ইতিহাস পড়েছি, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা ভূগোল পড়েছি, সাবজেক্টটা তুমি কোনো একটা ডেফিনেশন একটা সাবজেক্ট কিন্তু না, ইতিহাস আছে এর মধ্যে তুমি ভূগোলও পাবে, কারণ ভৌগোলিক পরিসীমার জন্য এক একটা দেশের মানুষ একরকম দেখতে হয়েছে, এক একটা অঞ্চলের মানুষ একরকম হয়েছে, তাদের বৈশিষ্ট্য একরকম বজায় রেখেছে। আমরা এর মধ্যে দিয়ে বায়োলজিকেও পেতে পারি, কারণ এই বায়োলজির মধ্যে দিয়ে আমরা জেনেটিক্স শব্দ যেটা পাই, এরকম এই জিনিসগুলো এসেছে। এখান থেকে আমরা অর্থনীতি পেতে পারি, এখান থেকে আমরা পলিটিক্যাল সায়েন্স যেটা রাষ্ট্রবিজ্ঞান বলি সেও পেতে পারি, মানে বিভিন্ন সাবজেক্টের সমন্বয় দিয়ে এই অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা গড়ে উঠেছে। এবার আমরা আসি যে এই প্রধান অ্যানথ্রোপোলজি কাকে বলে, বুঝতে পেরেছো? অ্যানথ্রোপোলজির প্রধান লক্ষ্য কি বোঝা গেছে নাকি অসুবিধা আছে? লক্ষ্য অসুবিধা। এবার হচ্ছে অ্যানথ্রোপোলজি যে বিভিন্ন শাখা এখন কিভাবে ভাগ করেছে সেটাকে দেখতে পাই। এটা বুঝলাম। তোমাদের যেটা আমি বোঝাচ্ছি এটা কিন্তু এই কোশ্চেন যেটা বোঝাচ্ছি এই বোঝানোটা কিন্তু পরীক্ষায় এসেছে। হ্যাঁ, বিভিন্ন মানে তোমার WBCS 2007 সালে এসেছে, 2000 সালে, এই যে কথাগুলো বললাম এটাই পরীক্ষা এসেছে। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা আছে, বিগত বছর কোশ্চেন থাকবে 2007 সালে, 2000 সালে একই কোশ্চেন বারংবার রিপিটও করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যানথ্রোপোলজিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা যদি আমরা দেখি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা যদি দেখি কালচারাল অ্যানথ্রোপোলজি। তাহলে একটা পেলাম কালচারাল অ্যানথ্রোপোলজি, একটা পেলাম ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি। তাহলে এই প্রধান দুটো শাখা, এর উপর বেস করে আবার এদেরকে আবার ভাগ করেছি, ঠিক আছে। ফিজিক্যাল যেটাকে বলা আছে না জৈবিক, ঠিক আছে, এইটাকে আবার ভাগ করছে দেখো চারটে ভাগে। একটা বলা হচ্ছে হিউম্যান, আজ আমি হিউম্যান কথাটা পুরো লিখি, হ্যাঁ, বারবার তাদের লিখতে হবে না। চারটে ভাগ করেছে সবই হিউম্যানকে দিয়ে। কি কি করেছে? হিউম্যান এভলিউশন,
আর একটা শাখা যেটা পাবো সেটা হচ্ছে জেনেটিক, হিউম্যান জেনেটিক, ঠিক আছে। আর একটা পাবো হিউম্যান বায়োলজি, এবং আরেকটা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে ডেমোগ্রাফি অ্যান্ড পপুলেশন, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিকে চারটে ভাগে ভাগ করা যাচ্ছে, যেটা এভলিউশন আছে, জেনেটিক আছে, বায়োলজি আছে এবং ডেমোগ্রাফি অ্যান্ড পপুলেশন রয়েছে। অপরদিকে আমরা যদি কালচারাল দিকে যাই, কালচারালকেও প্রধানত তিনটে ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে আর্কিওলজিক্যাল, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি লিখলাম। এরপরে আমরা পাই যেটা হচ্ছে এথনোলজি, এথনোলজি আর একটা নাম হচ্ছে সোশিয়াল, ঠিক আছে, সোশিও অ্যানথ্রোপোলজি, এটাকে সামাজিক বলা হয়। আর একটা যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক, ঠিক আছে। তাহলে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা জানলাম, এর প্রধান লক্ষ্য জানলাম, এদের বিভিন্ন ডেফিনেশন গুলো জানলাম। এবার একে দুটো ব্রাঞ্চে ভাগ করা হচ্ছে, ব্রাঞ্চটাও পরীক্ষা এসেছে, মানে WBCS এর 2 বছর 3 বছর অন্তত ব্যাখ্যা করে, এই গণিত ব্যাখ্যা করেছে, মানে ডেফিনেশন ব্যাখ্যা করে পরীক্ষা চেয়েছে, এর ভাগগুলো পরীক্ষা আছে, কিছু না, তুমি মনে রাখতে পারো এই সাবজেক্ট। এবার দেখো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে পড়ছে এভলিউশন, জেনেটিক, বায়োলজি, ডেমোগ্রাফি, পপুলেশন, এবং কালচারের মধ্যে পড়ছে আর্কিওলজিক্যাল মানে প্রাচীন যেটা রয়েছে, এথনোলজি মানে হচ্ছে যেটা সোশিয়াল কালচার বলা হচ্ছে, আর লিঙ্গুইস্টিক মানে ভাষাতত্ত্ব। এবার কিছুক্ষণ আগে তোমরা দেখলে যে পেপার 1 আর পেপার 2 তে রয়েছে, এবং যেখানে তোমরা কি দেখলে যে চ্যাপ্টার আলাদা দেখলে না, দেখো এর ভাগগুলোকে নিয়ে সে চ্যাপ্টার তৈরি করা হয়েছে। যদি সিলেবাস আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সিলেবাসের নামগুলো রয়েছে এই চ্যাপ্টার, ওখানে অ্যাকচুয়ালি চ্যাপ্টার না, দেখো এর ভাগগুলোকে নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছে। দেখো তুমি না পড়লেও মানে দুই একটা থিওরি আছে যেগুলো একটুখানি পড়লে মনে রাখতে হবে। কেন রাখতে হবে? এভলিউশন, এটাকে আমরা জানি না যে এটা কি হিউম্যান এভলিউশন, মানে মানুষের আবির্ভাব, কিভাবে মানুষ কি ছিল, আস্তে আস্তে কিভাবে তার বিবর্তন হলো, আমরা আগেও ছোটবেলায় পড়েছি। আমরা জেনেটিক, জিন তত্ত্ব, এই জিন তত্ত্ব কি আমরা জানি না? মানুষের একটা জিন তত্ত্বর জন্য কিন্তু আজকে অনেক কিছু, এই জিন কিন্তু সবথেকে বড় কথা আমাদের কিন্তু মানে ক্রাইমের দিক থেকে কিন্তু অনেক হেল্প করে, কারণ এই জিন থেকে কিন্তু বিভিন্ন ক্রাইম, কে কি অন্যায় করছে বা ঘটনা ঘটিয়েছে তারও কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আসছে। এবং বায়োলজি এই জেনেটিকের মধ্য দিয়ে আমরা কি পাচ্ছি, বিভিন্ন রোগ ব্যাধি নির্ণয় করতে পারছি, যেমন চিকিৎসাবিদ্যা আসি। তুমি না পড়লেও তুমি একবার পড়লে বুঝতে পারবে। বায়োলজিক্যাল, ডেমোগ্রাফি, তুমি ডেমোগ্রাফি পপুলেশন দেখো, ইকোনমিক্সে পড়েছো তুমি, এটা কিন্তু দেখো আবার জিওগ্রাফিও পড়েছো, এবার মর্টালিটি রেট হ্যান্ডটা যেরকম জিনিস রয়েছে সেই জিনিসটাই তুমি এটা জানতে পারছো। সেম ভাবে দেখো আর্কিওলজিক্যাল মানে আদি ইতিহাসে আমরা যাই যে প্রাচীন যুগে তার কালচারটা রীতিনীতি কেমন ছিল। আমরা সাপোজ ধরে দেখো হরপ্পা সভ্যতার কি এক্সাম্পল দিই, হরপ্পা সভ্যতা মানুষের যে রীতিনীতি কালচার আর বৈদিক যে সভ্যতার কালচার কি এক ছিল, আমরা ইতিহাস পড়ে যেটা জানি। বর্তমানে দেখো আমরা আসলে এটাই পাচ্ছি, এথনোলজি, সোসিওলজি, মানে এখানে সোশিও কালচার মানে সামাজিক রীতিনীতি। এর মধ্যে দেখো, এর মধ্যে সব থেকে একটা চ্যাপ্টার যে সব থেকে পরীক্ষা বারবার আসে, গোত্র, বংশ, বিবাহ, এই প্রথাগুলো, মানে বিবাহ প্রথা, কোনো জায়গায় আছে বহু বিবাহ প্রথা রয়েছে, কোনো জায়গায় আছে বাল্য বিবাহ প্রথা রীতিনীতি আছে, কোনো জায়গায় দেখবে বিয়ের প্রথাটা একটু অন্যরকম রীতিনীতি নিয়ম আছে। তার মানে এক একটা জায়গায় এক একটা কিছু কোন ট্রাইবাল এরিয়া আছে, সেখানকার মানুষের রীতিনীতি, বিয়ের আলাদা আলাদা সেই জিনিসগুলো। লিঙ্গুইস্টিক, এক একটা মানুষের ভাষা এক এক রকম, তাই না? মানুষ বলি কেন, মানে একটা গোষ্ঠী, একটা মানুষ গোষ্ঠীর যে মানে এরিয়ার তার এক একটা ভাষা আলাদা, এইগুলোকেই আলাদা মানে বিস্তারিত আলোচনা করেছে। এইটাই নিয়ে মনে হচ্ছে একটা হিউজ সিলেবাস, কিন্তু আমার মনে হয় সিলেবাস অতি মানে একটা চ্যাপ্টার, আমি যেটা বললাম এটা প্রথম চ্যাপ্টার, পেপার 1 এর প্রথম চ্যাপ্টার এটা। এই চ্যাপ্টারটা যদি এই ডেফিনেশন তুমি ভালো করে জানতে পারো, তোমার পুরো অ্যানথ্রোপোলজি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, মানে পুরো পেপারটাই। কি করতে হবে? শুধু এগুলোকে বিভিন্ন যারা সায়েন্টিস্ট আছে, যারা বিভিন্ন রিসার্চ করেছে তাদের তথ্যগুলো দেবা। তথ্য মনে রাখতে না পারলেও কোনো প্রবলেম নেই, তুমি নিজের ভাষা লিখতে পারবে। তোমাকে যদি এখন ইউনোশন দিয়েছে, তুমি ভুলে গেছো, তুমি ছোটবেলা থেকে মনে করো, ছোটবেলা থেকে 1 2 পড়ে আমরা দেখতাম যে এরকম ভাবে শিক্ষাঞ্চল যখন আস্তে আস্তে মানুষ হেঁটে যাচ্ছে, তার মানে ওখান থেকে আমরা দেখে ভাবতে পারি। বিয়ের রীতিনীতি আমরা সবাই জানি, আমাদের বিয়ের রীতিনীতি প্রভাব কি আছে, বংশ পরম্পরা আমরা সবাই জানি। এই জিনিসগুলোকে একই জিনিস বারংবার বলা অসুবিধা, মানে আমি ভুলে গেলেও নিজের থেকে লেখার ক্ষমতা
আই থিঙ্ক আমি মনে করি আছে, কিন্তু কেউ যদি মনে করো না সাবজেক্ট অভাবে কোনো কাছে কঠিন হচ্ছে স্কিপ করে যাও, আরো অনেক সাবজেক্ট রয়েছে গ্র্যাজুয়েশনে, যে কটা সাবজেক্ট থাকে সবই রয়েছে, তোমার যেটা সুইট হবে তুমি সেটাই নাও। এটা এবারে যে ডেফিনেশন যে আমি বললাম এবং এর ক্লাসিফিকেশন বললাম, এই ক্লাসিফিকেশন আবার বিভিন্ন বিজ্ঞানীরা আছে এরা আবার আলাদাভাবে দেখেছে। কিভাবে দেখেছি তো আসে, এটা মুচ্ছি। হ্যাঁ, ক্লাসিফিকেশনটা অন্য একটা কোশ্চেন দিয়েছে, বলছে এভলিউশন আলোচনা করো, তার মধ্যে বলছে ক্লাসিফিকেশন করে তার পার্টিকুলার একটা জিনিস আলোচনা করো, এরকম ভাবে পরীক্ষা এসেছে। ঠিক আছে, দেখো অ্যানথ্রোপোলজি যদি আমি এর মতে আসি, লিংটন স্যারের মতে যদি আসি, উনি কি বলছেন দেখি। লিংটনই হবে ওনার নাম, ঠিক আছে, লিংটন ক্লাসিফিকেশন। ঠিক আছে, যে লিংটন ইনি এনার মতে অ্যানথ্রোপোলজিকে ইনি প্রথম দুটো শাখায় ভাগ করেছেন, যে শাখাটা তোমরা প্রথমেই পেয়েছো, আমি আর ফুল ফর্ম লিখবো না, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর একটা পেলাম কি পেয়েছেন ওখানে, কালচারাল অ্যানথ্রোপোলজি। এবার ইনি কি করছেন, এইটাকে আবার দুটো ভাগে, এইটাকে দুটো ভাগ করেছেন, এই ফিজিক্যালকে আমরা একটু আগে দেখলাম, ইনি দেখে দুটো ভাগ বলছেন। একটা বলছেন প্যালিওন্টোলজি, ঠিক আছে, PALEO প্যালিওন্টোলজি, আর একটা তিনি ভাগ করেছেন যেটাকে বলছে অ্যানথ্রোমেট্রি। ঠিক আছে, প্যালিওন্টোলজি আর একটা হচ্ছে অ্যানথ্রোমেট্রি। ঠিক আছে, আর এইখানে যেটা আছে এইটাকে উনি আবার তিনটে ভাগ করেছে। একটা করেছে আর্কিওলজি, এথনোলজি, এর একটু আগে লিখিয়েছি এটা হ্যাঁ, আর একটা করেছে লিঙ্গুইস্টিক, ফুল ফর্ম লিখলাম না, লিঙ্গুইস্টিক। তাহলে এইভাবে তিনি ভাগ করেছে, পরীক্ষা যায় কিন্তু। এছাড়া আরেকজন আছেন, কি লিখবে তোমরা, আর এরপরে আরেকজন যে ভাগ করেছেন তার নাম হচ্ছে পিডিং, তার কথায় আছি। হ্যাঁ, কালচারালের ভাগটা তো আগেরটা যা ছিল এটা তো তাই আছে। হ্যাঁ, এবার পিডিং কি করে দেখি, পিডিং টম। ঠিক আছে, ইনি এনার ক্লাসিফিকেশন কি করেছিল, ইনিও কি করেছে, এই জায়গাটাকে চেঞ্জ করেছে। এই জায়গাটা তিনি দিয়েছেন হিউম্যান জেনেটিক, এখানে ইনি বলছেন হিউম্যান জেনেটিক। আর এইখানটা কি করিনি, এখানে ইনি অ্যানথ্রোমেট্রি করেছে আর উনি অ্যানথ্রোপোমেট্রি করেছে। ঠিক আছে, মানে নিমিত্তি যেটা বলা হয়, বাংলায় বলা হয় নিমিত্তি। ঠিক আছে, অ্যানথ্রোপোমেট্রি। ক্লিয়ার করতে পেরেছি, অ্যানথ্রোপোমেট্রি। আর এই জায়গাটা ইনি তিনটে করেছিল আর ইনি এখানটা দুটো করেছে, এখানটা ইনি দুটো করেছেন। দুটোর নাম হচ্ছে, একটা হচ্ছে প্রি হিস্ট্রিক আর্কিওলজি, আর একটা করেছে এথনোলজি, অথবা ওনার ভাষায় সোশিয়াল কালচারাল অ্যানথ্রোপোলজি। ক্লিয়ার, সোশিয়াল কালচারাল অ্যানথ্রোপোলজি। পরীক্ষায় কিন্তু দেয় পিডিং তার অ্যানথ্রোপোলজিকে ব্রাঞ্চটাকে কি মানে ভাবে ক্লাসিফিকেশন করেছে। এই তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি যে কজন উল্লেখজনক আমরা সায়েন্টিস্ট দেখতে পাচ্ছি রিসার্চ করেছেন এবং তারা এখানে ডেফিনেশন দিয়েছেন, তাদের কথা জানতে পারলাম, তারা কিভাবে ক্লাসিফিকেশন করেছে সেই জিনিসটা আমি জানতে পারলাম। তাহলে এটা তোমরা লিখে নাও, নাও। দেখো এবারে অ্যানথ্রোপোলজির দুটো শাখা পেলাম, সেটা আবার পুনরায় লিখে আমি তোমাদের বলছি। একটা পেয়েছিলাম আমরা কি, ফিজিক্যাল
আর একটা পেয়েছিলাম কালচারাল। এখানে অ্যান্থো পর্যন্ত লিখলাম মানে অ্যান্থোপোলজি। ক্লিয়ার করতে পেরেছি? এবার দেখো এইটাকে এবার যারা যা তথ্য দিয়েছেন, যেমন কি বলে লিংটং স্যারের, পিটিং স্যারের, এনারা যা যা কিভাবে ভাগ করেছেন সেই সমস্ত, এবং তারপরে এছাড়াও এই সাবজেক্টটাকে খুঁটিনাটি রিসার্চ করে বেশ করে যে ভাগগুলো দেখা গেছে, টোটাল যে ভাগগুলো পাওয়া যায় এই দিকে যদি আমরা আসি, আমি সংক্ষেপে লিখবো, পুরো ফুল ফর্ম লিখছি না, ঠিক আছে? তোমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে এই কারণে, আর তোমাদের শুনলে হয়ে যাবে। দেখো প্রথমে একটা আমরা এখানটা কি পেয়েছিলাম, হিউম্যান, কি পেয়েছিলাম বলো, হিউম্যান এভলিউশন পেয়েছিলাম। হ্যাঁ, 2 নম্বরে কি পেয়েছিলাম, human genetics, হিউম্যান জেনেটিক পেয়েছিলাম। তারপরে 3 নম্বর কি human পেয়েছিলাম, biology, হিউম্যান বায়োলজি পেয়েছিলাম। তারপরে কি পেয়েছিলাম, human demography and population, হিউম্যান ডেমোগ্রাফি এন্ড হচ্ছে পপুলেশন পেয়েছি। এছাড়া লিংটং স্যারে কি পেয়েছিলাম, human উনি কি বলেছিল, প্যালিওন্টোলজি বলেছিল, একটা বলেছিল প্যালিওন্টোলজি, তাই তো? আর একটা কি বলেছিল উনি, আর একটা বলেছিল অ্যান্থোমেট্রি, অ্যান্থোমেট্রি বলেছিল। ক্লিয়ার? এরপরে পিটিং স্যার কি বলেছিলেন, anthropometry, এখানে এই জায়গাটায় করেছিল জেনেটিক, জেনেটিক আগেই রয়েছে। আর একটা শুধু দিয়েতে ঢুকেছিল কি, অ্যান্থ্রোপোমেট্রি উনি বলেছিলেন, সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? তাহলে অ্যান্থ্রোপোমেট্রি বলেছিলেন। এছাড়াও এইখানে একটা জিনিস যেটা হচ্ছে, আমি একটা বলি যে এথনোলজির শব্দ পেলাম না, এথনোলজি ethnology তো culture, এখানে পেয়েছি। এই এথনোলজিটা এর মধ্যেও আসছে, এর মধ্যেও আসছে। ক্লিয়ার করতে পেরেছি? এছাড়া আমরা আরেকটা পাই, কি পাই, এই বায়োলজি আর জেনেটিক উপর ডিপেন্ড করে মেডিকেল অ্যানথ্রোপোলজি পাই, মেডিকেল অ্যানথ্রোপোলজি পাই, ঠিক আছে? এইভাবে এইগুলোকে ভাগ করেছে। এইটাই যে বিস্তারিত সিলেবাস আর বিস্তারিত আলোচনা। সিলেবাস মানে বিস্তারিত অনেক কি, ছোট সিলেবাস কিন্তু তুমি অন্য অন্য যদি অপশনাল সাবজেক্ট দেখো তার থেকে অনেক সুন্দর, একটা বই পড়লে হয়ে যায়, কিন্তু অনেক বই আছে। আর এইখানে যদি আসি, কালচারে যদি আসি, এখানে দেখো প্রথম কি পেয়েছিলাম বলো, প্রথম পেয়েছিলাম আমরা আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, ethnology, তারপরে পেয়েছি ethnology, এথনোলজি, linguistic anthropology, তারপরে পেয়েছি লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, তারপরে কি ছিল, historical anthropology, লিঙ্গুইস্টিক, পরে ছিল পিস, তাই তো? প্রিহিস্টরিক্যাল না প্রিহিস্টরিক আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি নাকি? আর তারপরে কি পেয়েছি, ওই ethnology বা টেকনোলজি চলে গেছে, social cultural সোশিও কালচার পেয়েছি। আর কি পেয়েছি, আচ্ছা আর কিছু না পেয়ে থাকলে এরা এই ক্লাসিফিকেশনে ঢুকছে কি, ইকোনমিক্যাল অ্যানথ্রোপোলজি। ভালো করে বোঝো, আমি আগে কিন্তু শুরুতে সাথে বলছিলাম পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? তাহলে ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ঠিক আছে, এই অ্যানথ্রোপোলজি, এই সমস্ত সাবজেক্ট এখানে ঢুকছে। এই যে তোমাদের যে দেখালাম, এই টোটালটাই হচ্ছে, একবার একই কথা বারবার বলছি, এটা টোটালটাই সিলেবাস, আবার এই টোটালটাই একটা চ্যাপ্টার, ঠিক আছে? চ্যাপ্টারকে বিস্তারিত আলোচনা করেছে। এইগুলোকে নিয়ে তোমাদের যখন পড়বে, এইগুলোকে দিয়ে একবার বিস্তারিত পড়বে এবং পরীক্ষায় আজকে যেটা আলোচনা করলাম এটাই একটা ডাব্লিউবিসিএস পরীক্ষায় 3 থেকে 4 বার মনে হয় রিপিট করেছিল। এবং এছাড়াও এইটা বিভিন্নভাবে মানে বিভিন্ন সাবজেক্ট মানে প্রশ্নের মধ্য দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আলোচনা করেছিল। তোমরা বিগত 10 বছরের কোশ্চেন পেপার দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমি আই থিঙ্ক মনে করি তোমরা বুঝতে পেরেছো। যদি তথাপি মধ্যে বুঝতে অসুবিধা থাকে তোমরা বলতে পারো। কিছু আছে? ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম।